শ্রমিকদের আগের অবস্থা রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঐক্য ধরে রাখার তাগিদ। শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের পতন হলেও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। রেল কর্মকর্তা কর্মচারীদের কাছে ত্রাস দিন ছাত্র প্রতিনিধি। সারা দেশে বিনা ভাড়ায় ভ্রমণ, নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ। জালিয়াতি করে 500 কোটি টাকা লুটে নেয় মাল্টি বিম কর্পোরেশন। সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা, বিচার চান সাংবাদিক নেতারা। পানির অভাবে বিল ভাতিয়ায় নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ধান। সেচ দিতে বাধা ইজারাদারের, বাড়তি জলাশয় দখলের অভিযোগ। এবং ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের মহড়া। শত্রুপক্ষের যে কোনো আক্রমণ রুখে দেওয়ার প্রত্যয়ে পাশে থাকার ঘোষণা চীনের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান ধারণ করে এবারের মে দিবসের আয়োজনে নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ প্রতিবেদন ও আলোকচিত্রের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শ্রম পরিস্থিতি না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত বলতে পারবো। শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশে যখন শ্রমিকরা কাজ করতে পারবে তখন দেশও সমৃদ্ধ হবে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। পরে মহান মে দিবস উপলক্ষে মঞ্চস্থ নাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান সতর্ক করে বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশের আয়োজন। সমাবেশ দুপুরে, কিন্তু সকাল থেকেই শ্রমজীবীদের জনসমুদ্রে পরিণত হয় সমাবেশের স্থল। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ
সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও জনগণ মনে করে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরাজিত পলাতক শক্তি যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা দেশে শ্রমিকের 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিতের কথা বলেন। মে মাসের মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান তারা। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে। রাজধানীর নয়াপল্টন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। চারিদিকে শুধু লাল আর লাল। এজন্য 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকের রক্তের আভা। ন্যায্য মজুরির দাবি নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা জড়ো হন, মাথায় লাল ক্যাপ আর লাল টি শার্ট পরে। সমাবেশে 12 দফা দাবি পাঠ করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক। আপনারা জানাবেন। সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য। তারা শ্রমিকের কর্মঘণ্টা 8 ঘন্টা নিশ্চিত করার কথা বলেন। এই মে দিবসে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। আর দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তোলেন সমাবেশের বিশেষ অতিথি দলটির মহাসচিব। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। দেশের জনগণের বিরুদ্ধে যায় সরকার যেন এমন কোনো চুক্তি না করে সে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দুনিয়া মজুর এক হও, লড়াই করো স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে এ দাবি করেন তারা। এএইচএমএল-এর প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ও আশেপাশের জেলা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিক দলের নেতাকর্মীরা। মাথায় লাল টুপি, গায়ে লাল টি শার্ট পরে আসা শ্রমিক ও নেতাকর্মীদের কণ্ঠে স্লোগান, মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক। স্লোগানের পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতা, কাজের সময়সীমা ও নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানান আগত নেতাকর্মীরা। সারা বাংলাদেশে যে মহিলা শ্রমিক আছে তাদের ন্যায্য মজুরি এবং তাদের যে বৈষম্য, এটা দূর করাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। তাঁতি শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক
মজুর দিন মজুর যারা আছে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আগামী দিনে যেই সরকারই আসুক, বর্তমান যে সরকার আছে তাদের কাছে দাবি যে শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, সে ন্যায্য মজুরি কেন পাচ্ছে না? আমরা অবশ্যই শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়ার বার্তাই আমরা এখানে দিব। এ সময় তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন কোনোভাবেই বিলম্বিত না হয়। স্বৈরাচার ফ্যাসিস্ট 111-এর বিরুদ্ধে আন্দোলন করছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা আন্দোলনের ফসল বর্তমান সরকার। আমরা জানি যে অতি তাড়াতাড়ি তিনি সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে চলে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা কথা দিলাম সাধারণ মানুষের, শ্রমিকদের অধিকার ইনশাল্লাহ নিশ্চিত করে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে, উন্নত রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। এই ছিমেল, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানো পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বনায় কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। এই শ্রমিক দিবসে আমার বলার তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রেলওয়ের লাভজনক ও কারিগরি সহায়তা কমিটিতে যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এইচএসসি পাস 3 ছাত্রকে। খোদ মন্ত্রণালয় পরিপত্র দিয়ে ছাত্রদের নিয়ম বহির্ভূতভাবে রেলওয়ের বিভিন্ন কমিটিতে যুক্ত করে। শুধু তাই নয়, রেলওয়েকে লাভজনক করার কমিটিতে ঢুকে সেই ছাত্ররাই সারা দেশে বিনা ভাড়ায় ট্রেনে যাতায়াতের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন পত্র দেন। অনিয়মের শেষ এখানেই নয়, এবার স্বয়ং রেলওয়ের স্টেশন ফ্লোর বরাদ্দ নেওয়া ও নিজেদের জন্য চাকরির সুপারিশ করেন মন্ত্রণালয়। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, ছবি তুলেছেন আবুল বাশার। তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ, আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা দেশে। দেশ টিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে, মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
রেলের ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা 7 সদস্যের কমিটির 3 জনই ছাত্র, যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে। আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না, আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয়, রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও। মাত্র 3 মাসে ফ্রিতে 1.5 শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা, যার মূল্য দাঁড়ায় 1,74,075 টাকা। নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে তাদের এমন ভ্রমণ। আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের। তবে আসলে কি তারা রেলের অবৈধ জমি উদ্ধার করছেন, নাকি টিকিট কালোবাজারি বন্ধের নামে নিজেরা জড়াচ্ছেন নানা অনিয়ম দুর্নীতিতে? ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা, যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ। শুধু চাকরির সুপারিশ নয়, কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ, যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ ব্যাপারে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে। কালোবাজারি বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি। দেশ টিভির হাতে এসেছে তার একাধিক কল রেকর্ড। কিছু তো জানালেন টানলেন না, ভাই মনে হয় ফোন দিচ্ছিল নাকি? কি রেজাউল ভাই? ফোন দেখ, কোনো ঘুষ টুস কাউরে 1 পয়সাও দিতে পারবো না। চাকরি করলে করবো, না করলে না করবো। পোস্টিং এখানে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে সকল অনিয়মের দায় রেলওয়ের উপরই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা। আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না, এটা আমরা ডিসিওর মাধ্যমে, সিসিএম এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম। তো আমরা এমন কিছু জায়গায় যাইনি, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজ আমাদের নাম এসেছে। যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি। বদলির দাবি, চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে। অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। রেলের জন্য স্পেসিফাই করে তো আসলে কোনো মানুষকে নির্ধারণ করে দেয় বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয়, সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি। তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি, তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার তার নেই। যেহেতু ছাত্ররা কিন্তু আমাদের কোনো শাস্তির দেওয়ার এখতিয়ার বহির্ভূত। নিজেদের স্বার্থে সরকারি ট্রেনকে বেসরকারিতে রূপান্তর, একাধিক টেন্ডারে হস্তক্ষেপ সহ বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের জন্য রেল পাসের মেয়াদ বাড়াতে এই ছাত্ররা এখন পর্যন্ত আবেদন করেছে 3 বার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভুয়া ব্যক্তি ও জাল স্বাক্ষরে প্রায় 500 কোটি টাকার ঠিকাদারি ভাগিয়ে নেয়ার অনুসন্ধানী সংবাদ প্রচার করায় দেশ টিভির সংবাদকর্মীদের নামে মামলা করেছে মাল্টিবিম কর্পোরেশন। জালিয়াতিতে জড়িত মাল্টিবিম কর্পোরেশনের হয়ে মামলাটি করেন ইলিয়াস কাঞ্চন নামে এক ব্যক্তি। ফ্যাসিবাদ সরকারের সময় সংবাদটি প্রচার হয়, কিন্তু তখন মামলা না করে 2 বছর পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব তৈরি করতে মামলাটি করেন মাল্টিবিম কর্পোরেশনের এমডি শাহিন কবির। প্রেস কাউন্সিল সহ যথাযথ নিয়ম না মেনে মামলা করা হয়রানি বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাহিন কবির সেলেস্টিয়াল টেক লিমিটেড নাম দিয়ে বিআইডব্লিউটিএতে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএতে পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম মেরিন একাডেমি ডিডব্লিউর 5 লট ট্রেনিং, সার্ভে ও যাত্রীবাহী বোট সরবরাহের প্রায় 100 কোটি টাকা কাজ নেয়। কিন্তু মানসম্মত কাজ না করায় বিআইডব্লিউটিএ কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে। একই সাথে সেলেস্টিয়াল টেক লিমিটেডের বিরুদ্ধে মামলা করে সরকারি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তারপর কোম্পানির নাম পরিবর্তন করে মাল্টিবিম কর্পোরেশন নামে প্রচারণা শুরু করে শাহিন কবির। মার্কেটিং ম্যানেজার পদ তৈরি করে প্যাট্রিক বেলেন নামে একজন কর্মকর্তা স্বাক্ষরে শত কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির, যে স্বাক্ষরের সাথে প্যাট্রিক বেলেনের পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। মূলত প্যাট্রিক বেলেনকে প্রতিষ্ঠানের ম্যানেজার সেলস সাজিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির।
এসব অনিয়ম নিয়ে 2023 সালে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে দেশ টিভি, যেখানে শাহিন কবিরের এমন ভয়াবহ প্রতারণা তুলে ধরে সংবাদ মাধ্যমটি। ভুয়া ব্যক্তি দেখিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রায় 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছে শিপিং ঠিকাদার প্রতিষ্ঠান মাল্টিবিম কর্পোরেশন। কথায় আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। কৌশল পরিবর্তন করে 2 বছর পর দেশ টিভির সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় মাল্টিবিম কর্পোরেশন, যেখানে বার্তা প্রধান মহিউদ্দিন আহমেদ, প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, প্রতিবেদক শাহাদাত নিশাতকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা ভোগ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতিষ্ঠান হঠাৎ 2 বছর পর কেন মামলা করলো? এমন ঘটনাকে ভিন্নভাবে দেখছে সাংবাদিক নেতারা। জানান, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এখন কেলেঙ্কারি থাকতে নিজেদের সাধু প্রমাণ করতে এমন মামলা অপকৌশল। এই 2 বছর পরে এসে কেন? এটা আসলে আমি মনে করি যে হয়তো হয়রানিমূলক হতে পারে। পাশাপাশি যেটা হচ্ছে, হয়তো সে পরবর্তী কার্যক্রমে আগানোর জন্য, তার ওই স্বচ্ছতাটা দেখানোর জন্য যে সে ওই সময় ভিকটিম, ওই সময় তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, সে এখন মামলা করছে, মানে সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিল, এরকম একটা সিম্পেথি আদায়ের চেষ্টা, অনেক কিছুই একজনের থাকতে পারে। এই কারণে হয়তো আমি মনে করি এটা টার্গেট বেস। একই সাথে এসব মানহানিকর মামলার মাধ্যমে সাংবাদিকদের দমিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম। স্বৈরাচার সরকারের আমলে সুবিধা নেওয়া এসব মাল্টিবিম কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানকে কারা শেল্টার দিচ্ছে, তাদেরকেও খুঁজে বের করা উচিত বলে মনে করেন তারা। সাংবাদিকদের দিকে আঙ্গুল না তুলে যারা এই অন্যায়ের সাথে জড়িত, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল অতীতে, তাদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে ভবিষ্যতে কেউ সাংবাদিকদেরকে হয়রানি করবার সাহস পাবে না। একই সাথে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। গণমাধ্যম কর্মীরা যেন স্বৈরাচার সরকারের আমলের মতো হয়রানি শিকার না হয়, সেদিকেও সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে এই ধরনের হয়রানিমূলক মামলা যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরার 7 নম্বর সেক্টরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্র্যান্ড ইন হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় 8 জন নারী, 8 জন পুরুষ ও 2 জন হোটেল কর্মচারীকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অসামাজিক কার্যকলাপ বন্ধে দীর্ঘদিন যাবৎ উত্তরার এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে আসছেন তারা। পুলিশের নিয়মিত অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত 3টি হোটেল বন্ধ হলেও গ্র্যান্ড ইন হোটেলে 5 বার অভিযানের কথা জানান তিনি। অভিযোগ উঠেছে, যাচাই বাছাই ছাড়াই এসব হোটেলের বাণিজ্যিক লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন। গ্র্যান্ড ইন হোটেলে অসামাজিকভাবে বিভিন্ন মেয়েদের এনে এখানে যে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করাই, এই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে একটি টিম পাঠাই। টিম পাঠানোর পর সত্যতা পাওয়া যায় এবং সেখান থেকে আমরা 8 জন মেয়ে এবং 10 জন, 2 জন স্টাফ এবং 8 জন পুরুষ আমরা সেখানে পাই। এবং পাওয়ার পরে এটা সত্যতা পাওয়া, অবৈধভাবে তারা যে অসামাজিক কাজ করেছে এটা সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয় এবং থানায় আনা হয়েছে, মামলা পরীক্ষাধীন আছে। রাজধানীর বসিলা ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের উপর দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় সিএনজি চালক সাদিকুল ইসলাম। হাজারীবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ জানান, হাসপাতালে নেয়ার আগেই সাদিকুলের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। পরে একটা সিএনজির সাথে আর একটা পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যে চালক ছিল সাদেকুল ইসলাম, উনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে ওনাকে মৃত অবস্থা হাসপাতালে আনলে ডাক্তার তারে ব্লড ডেথ সার্টিফিকেট লিখে দেয়। এখন সে লাশ মর্গে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়ার কয়েক হাজার বিঘা জমিতে এবার চাষ হয়েছে ধান, কিন্তু পানির অভাবে নষ্ট হতে বসেছে এসব ধান। এমনকি প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত জেলেরা। কৃষকরা বলছেন, ইজারার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বাড়তি জলাশয় দখল করে চাষিদের পানি দিচ্ছেন না ইজারাদাররা।
বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিল থেকে পানি নিয়ে ফসল চাষ করার কথা থাকলেও এখন বঞ্চিত হচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাটের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বিল। দীর্ঘদিন ধরে এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ করছেন কৃষকরা, কিন্তু বিলের পানি কমে গেলে মাছ চাষ ব্যাহত হবে এমন অজুহাত দেখিয়ে এবার কৃষকদের বিলের পানি ব্যবহার করতে দিচ্ছে না ইজারাদার। এমনকি মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের নামে দেয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে কয়েকজন জেলও খেটেছেন। আজীবন যুগে যুগে আমরা কালে কালে পানি সেচাইলাম, আবাদ করে এলাম এই বিলটাতে। আমরাকে এখন কোনো পানি সেচতে দিছে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরাকে হুড়া কুত্তা করে এলে বেড়েছে, আমরাকে কোনো আবাদ করতে দিছে না। এই 21,000 সম্পত্তির ভিতরে পেয়েছে আপনার 900 বিঘা পেয়েছে কালাম, মানে 900 বিঘা লিজ দেওয়া আছে, উল্লেখ মারাও আছে। আর এই কালাম বলছে না 900 বিঘা সাথে আমাকে ব্যাপাকে মাগনা দিয়েছে। এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তার রাখেনি এই ইজোদাররা। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ইজারাদারের আগ্রাসী ভূমিকার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলের পানি সেচ দিতে না দেওয়ায় তাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সরেজমিনে পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের পরবর্তী করণীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং ডিসি স্যার বরাবর আমরা তাদেরকে সহযোগিতা যেটুক করণীয় সেটুক আমরা করেছি। সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি যে আমরা যদি পুরো শুকায়ে দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজিনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা তদন্ত করার পর বোঝা যাবে যে কতটুকু পানি দেওয়া যাবে সারফেস ওয়াটার থেকে এবং কতটুকু পানি রাখতে হবে। আর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরে অচল 1 ও 2 টাকার কয়েন, এসব কয়েনের লেনদেন বন্ধ থাকায় তা এখন মূল্যহীন অচল পয়সা। এমনকি 2 টাকার কয়েন নিচ্ছে না ভিক্ষুকরাও। রাষ্ট্রীয়ভাবে কয়েনের লেনদেন সচল থাকলেও নানা অজুহাতে তা গ্রহণ করছে না মেহেরপুরের কোনো ব্যাংকও। তবে ব্যাংক কর্মকর্তার দাবি, ব্যাংকের সব ধরনের কয়েনের লেনদেন অব্যাহত আছে। সহকর্মী আক্তারুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে 1, 5, 10, 25 ও 50 পয়সার কয়েন। তবে লেনদেনে 5 টাকার কয়েনের ব্যবহার থাকলেও কমেছে 1 ও 2 টাকার কয়েনের প্রচলন। আইন অনুযায়ী প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য থাকলেও 1 ও 2 টাকার কয়েন নিতে অনীহা মেহেরপুরবাসীর মধ্যে। এতে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সব স্তরের মানুষ। বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটার পাশাপাশি ভিক্ষুকরাও 1-2 টাকার কয়েন নিতে নারাজ। কেউ নিচ্ছায় না বা ফকিরদের দেয়, কেউ নেয় না, কেউ নেয়ও না এবং আমরা পাইলেও দেয় না, ব্যাংকেও নেয় না, কোনো ফকির মিসকিনকে দিলেও নেয় না। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদের দিচ্ছেন চকলেট বা শ্যাম্পু। 4 টাকা মূল্যের কোনো পণ্য কিনে 5 টাকা দিলে দোকানিরা ভাঙতি নেই বলে 1 টাকা ফেরত দেন না। সারা বাংলাদেশে এই পয়সাগুলো চলে, 1 টাকা 2 টাকার কয়েন চলে, কিন্তু আমার শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টে চলে। কাস্টমার দিচ্ছে, আমরা নিতে পারছি না, আমরা দিলে কাস্টমার নিতে চাচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে সচল কয়েন কেন মেহেরপুরে চলছে না, এ বিষয়ে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়া উচিত বলছেন চেম্বার অব কমার্স সদস্য। এই মুদ্রা যেহেতু সচল আছে এখনো, রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। তবে সব ধরনের কয়েন ব্যাংকে লেনদেন আছে বলে জানান সোনালী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক তৌহিদুল আলম। রাষ্ট্র থেকে না নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা নিচ্ছি এবং এটা আমাদের ভল্টে পর্যাপ্ত মজুদ আছে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে চাহিদা মতো দিতে পারবো। 1973 সালে দেশে সর্বপ্রথম 5, 10, 25 এবং 50 পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।